আমরা যারা বিদেশে আছি আমাদের দেহটাই শুধু বিদেশে, মনটা সারাক্ষণ বাংলাদেশে। আর এখন সারাক্ষণ বাংলাদেশ দেখি আমরা অনলাইনে, বিভিন্ন নিউজ মিডিয়ার অনলাইন সংস্করণ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশটা আমরা কিভাবে দেখি, বাংলাদেশের পরিস্থিতি কিভাবে আমাদের কাতর করে সারাক্ষণ, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। লন্ডন থেকে, বিলাত থেকে যোগ দিচ্ছেন বঙ্গবন্ধু গবেষক সুজাত মনসুর। সুজাত ভাই, আপনাকে শুভেচ্ছা। আপনাকে শুভেচ্ছা, বরাবরের মতোই আপনার দর্শক শ্রোতাদের প্রতি আমার শুভেচ্ছা, কৃতজ্ঞতা। তারা যে কষ্ট করে ধৈর্য দেয় আমাদের কথাগুলো যারাই শুনেন। এবং আমি আমার একটা অনুরোধ থাকবে, যারা দেখছেন লাইভটি, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন, আমি অথবা বাড়িবে আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই। আপনার এই প্রোগ্রামগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমরা সচেতন করা। আমরা বাইরেতে করি যখন, আমরা দেশপ্রেম থেকেই করি, আমাদের এখানে কোনো অন্য কোনো স্বার্থ নেই। সবাইকে আবার শুভেচ্ছা। বাড়ি ভাই। সুজাত ভাই, দেশের সর্বশেষ কি খবর আছে আপনার? এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে যেটা সর্বশেষ, তো জানেন ছাত্ররা, বিশেষ করে আমার ধারণা এই ছাত্ররা উচ্চ মাধ্যমিক পর্যায়ের পর্যন্ত রাস্তায় নেমে এসেছে। তাদের যুক্তি গতকালকে থেকে তাদের যুক্তিটা কি, তাদের আন্দোলন, তাদের কোনো রাজনৈতিক স্বার্থ নেই, কোনো ক্ষমতায় যাওয়ারও ইচ্ছা নেই, সুতরাং রংবেঙ্গের কথা বলতে চায় না। প্রশ্নটা সবার স্বাভাবিক। এখন একটা যদি এটাকে আপনি, যেমন বিমান বিস্ফোরণ আগের দিন থেকে কিছু মানুষ সতর্ক করছিল যে একটা কিছু গঠানো হবে যাতে মানুষের দৃষ্টিটাকে ডাইভার্ট করার জন্য অথবা পরিস্থিতি অস্থির করার জন্য সরকার থেকে করানো হবে। বিমান বিধ্বস্ত হওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে এই জিনিসটা ভাবতে পারি না যে সরকার ইচ্ছা করে, একজন সুস্থ মানুষ ভাবতে পারে না সরকার ইচ্ছা করে বা বিমান বাহিনীর কেউ ইচ্ছা করে এই ঘটনা কোমল মতো শিশুদের এইভাবে হত্যা করতে পারে। কিন্তু সরকারের আচরণ, গোপনীয়তা এবং এই লাশ গুমের যে চেষ্টা, এখানে প্রশ্ন এসে গিয়েছে শুধু আমাদের মধ্যে না, ছাত্রদের মধ্যে, কোমলমতি ছাত্রদের মধ্যে, যে ছাত্রদেরকে ব্যবহার করে গত বছর এই মাস থেকে জুলাই সন্ত্রাস সৃষ্টি করে 5ই আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর সহযোগিতায় নির্বাচিত একটি সরকারকে উৎখাত করা হয়েছিল ভালো থাকার জন্য। উদ্দেশ্য তো কি? আমরা ভালো থাকবো, আমরা কোটাহীন থাকবো, মেধার ভিত্তিকে রাষ্ট্র হবে এবং চুরি বাটপারি যা হচ্ছে তার বিরুদ্ধে একটা অবস্থান নেওয়া হবে, টাকা ফিরিয়ে আনা হবে। ডক্টর ইউনূস আসলে ডলারে বিলিয়ন বিলিয়ন ডলার দেশ ভরে যাবে। একটা সমস্ত জাতিকে একটা মহাচ্ছন্ন করে তাদের ভাষায় ভালোর জন্য, তাদের ভাষায় স্বৈরাচারের পথ হটানোর জন্য তারা জুলাই সন্ত্রাস করে রাষ্ট্রটাকে এখন তছনছ করে দিয়েছিল সেনাবাহিনীর সহযোগিতা। আমি বারবার বলতেছি, যে সেনাবাহিনীর দায়িত্ব ছিল সাংবিধানিক দায়িত্ব যে নির্বাচিত সরকারকে সুরক্ষা দেয়, তা না করে তারা বরং সন্ত্রাসীদের পক্ষে দাঁড়িয়েছিল, যার ভিন্ন রূপ থেকে আজকে আমরা সেই সেনাবাহিনী আবার ভিন্ন রূপে প্রকাশ্যে গুলি করে মানুষ মারে। তো কথাটা আমি যে কথা বলতে চাচ্ছি, সেই এই যে লাশ একটা বিধ্বস্ত, আপনি তো ভাই, আপনি আমি আছি বিলেতে, আপনি আছি অস্ট্রেলিয়া, কোন দেশে ইভেন স্কুলে যে আমেরিকার বা বিভিন্ন দেশে গুলি করে হত্যা করা হয়, স্কুলে গুলি হয়, আমরা জানি সন্ত্রাসের গুলি করে, সেইখানেও লাশ গোপন করার কোন ইতিহাস আমরা দেখিনি, ইতিহাস দেখিনি। যখন লাশ গোপন করার চেষ্টা করা হলো রাতের আধারে, তখনই ছাত্ররা প্রতিবাদ হয়ে ওঠে। একটি ছাত্র, একটা শিশু মারা গিয়েছে, যে বাবা মা ছেলেটাকে বা মেয়েটিকে সকালবেলা কাপড় চোপড় পরিয়ে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়েছে, সে লাশ হয়ে গিয়েছে। জীবন্ত সন্তানকে তো সে খুঁজে পাবে না। অন্তপক্ষে একজন মুসলমান হিসাবে, একজন হিন্দু, প্রত্যেক মানুষের সেই দেহটির সৎকারের অধিকার রয়েছে।
আমি তো আমার ছেলেকে মেয়েকে ফিরে পাবো না, লাশটা তো আমি পেতে চাই। আমার যে ছেলেটা মেয়েটা মারা গিয়েছে তার তো একটা স্বীকৃতি দরকার। আমার তো বুঝতে হবে আসলেই মারা গিয়েছে না মারা যায়নি। যদি আমি নিশ্চিত না হইতে আমি সারা জীবনে আমার সন্তানটিকে আমি খুঁজবো। সেই দাবিতে ছাত্ররা রাস্তায় নেমেছে। তাদের উপরে আক্রমণ হয়েছে, গুলি হয়েছে। প্রায় 100 জনের মতো ছাত্র আজকে হাসপাতালে, শুনেছি কয়েকজন মারাও গিয়েছে। তাদের দাবিটা তো অন্যায্য নয়। ধর্মীয় দৃষ্টিকোণ দেখেন, আপনার বিচারিক দিক থেকে দেখেন, আন্তর্জাতিক চিন্তা চেতনা দেখেন, দাবিটা অযৌক্তিক কোন জায়গায়? তাহলে তাদের উপরে স্টিমরুলার কেন? এই ছাত্ররা তো ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে, উনি নিজেই বলেছেন, উনাকে নিয়োগ করেছে। একটা বিষয় আমরা একটু আপনার যোগ করি আপনার এখানে, ছাত্র অসন্তুষ্ট কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়ার আরেকটা কারণ ছিল, ওই এখন তো এসএসসি এইচএসসি পরীক্ষা চলছে বাংলাদেশে। এইচএসসি পরীক্ষা চলছে। এইচএসসি পরীক্ষা পরের দিন যে এইচএসসি পরীক্ষা হবে না, সেটা রাত 3টার দিকে উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন আগামীকাল পরীক্ষা হবে না, যেটা তার দায়িত্বের মধ্যে পড়ে না। 3টার সময় অন্য কোনো মাধ্যমে না, ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পরের দিন তারা পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা কেন্দ্রে গিয়ে শুনলো তাদের পরীক্ষা হচ্ছে না। এই যে অব্যবস্থাপনা একটা রাষ্ট্রের, সরকারের এত বিষয়, সেখান থেকে ছড়িয়ে পড়লো বিক্ষোভ, সচিবালয়ে গেল, সচিবালয়ে তারা হামলার শিকার হলো। সেখান থেকে এখনো কিন্তু ছাত্র বিক্ষোভটা চলছে সেখানে। চলবে তো, কারণ আপনার আমার জানা আছে ছাত্ররা যেন একবার নামে, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আরেকটা বিষয় যুক্ত করতে চাই, যে ফেসবুক স্ট্যাটাস। আমাদের এই যে ফেসবুক স্ট্যাটাস একটা মানে কালচার শুরু হয়ে গিয়েছে, কোনো কিছু হইলেই, এবং আক্রমণ করো বুলডোজার ফেসবুক স্ট্যাটাস। এটার গুরু হচ্ছে আমাদের সেই পাকিস্তানি বেজন্মা পিনাকি, আর আরো কয়েকটা আছে, ওই গিয়ে শুরু করছে। আমাদের প্রধান প্রচেষ্টা দেখলাম ভিক্ষার ঝুলি নিয়ে বিদেশে ঘুরতে ঘুরতে, এখন এই মানুষের দ্বারে দ্বারেও ঘুরতে দেখলাম একটা স্ট্যাটাস দিচ্ছে যে এই এদের এই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ধরে তাদের হিসাবে ধরেন 40 জন মারা গিয়েছে, তাদের এই পরিবারের জন্য পুনর্বাসনের জন্য জনগণ তাকে অনেক পয়সা দিবে, সেইটা দিবেন। আর অথচ জুলাই সন্ত্রাসীদের জন্য, যারা নিজেরাই নিজেদেরকে হত্যা করেছে, তাদের জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলনটা হলো, বৈষম্য দূর হলো কোথায়? কোন জায়গায় বৈষম্য নেই? আজকে এই আন্দোলন দেখবো বৈষম্য দেখবেন। বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটাসের বিষয়, স্ট্যাটাস যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সাংবাদিকতা বিভাগের শিক্ষক, এই স্ট্যাটাসকে কেন্দ্র করে একটা নতুন টার্ম চালু করেছে, স্ট্যাটাস সাংবাদিকতা। এই স্ট্যাটাস গুলোকে নিয়ে পত্রিকায় নিউজ হয়, কিন্তু হয়তো হ্যাঁ পত্রিকাগুলোতে নিউজ হয় কে স্ট্যাটাসে কি লিখেছেন, এটাকে নিয়ে পত্রিকাতেও নিউজ হয়, কিন্তু স্ট্যাটাস সাংবাদিকতা। এবং জাতীয় পত্রিকাগুলোতে, যেগুলা মানে যে পত্রিকাগুলো মানুষ ফলো করে বিশেষ করে, এবং প্রথম সারির পত্রিকা, সাংবাদিকতা কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে, এই যে যার কারণে আজকে ছাত্ররা তাদেরকে সাংবাদিকদের কিভাবে ধুলাই করতেছে দেখছেন তো। আমাদের যে যারা আমরা এখন লজ্জা করে, রাজনীতিবিদ বলতে লজ্জা করে, এখন সাংবাদিকতা এইটা বলতেই লজ্জা করে। যে কিছুটা বাড়িবে আপনি সাংবাদিকতা জড়িত ছিলেন, সেইটা বলতে আপনার লজ্জা করে না? আমার এখন লজ্জা করে। আমি বলতে চাই, আমি এই যে লিখতে চাই না যে সাংবাদিক। এবং কালকে ওই পরিস্থিতি, সচিবালয় থেকে পিটিয়ে বের করে দেওয়া হলো, যখন দুজন উপদেষ্টা এবং একজন প্রেস সচিব, যারা আটকা ছিলেন ওই স্কুলটায়, অবরুদ্ধ ছিলেন, অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার পাওয়ার পরে একটা সর্বদলীয় বৈঠকের কথা বলা হলো। সর্বদলীয় বৈঠকে চারটা দল গেল,
একটা এই 4টা দলের 3টা নিবন্ধিত, একটা অনিবন্ধিত, এবং 4টা দলের নেতারা, এটা 4টা দল মিলে সর্বদলীয় বাংলাদেশ। হ্যাঁ, এই নেতাদের বৈঠকের পরে যেসব ছবি প্রকাশিত হলো, সেই ছবিতে এক ধরনের ভীতাহুতির ঘটনা ঘটলো, শোকের একটা আবহাওয়া। কিন্তু কেন যেন এই নেতাদের অবয়বে শোক ছিল না, হাসি খুশি ছিল, যেন তারা পরিস্থিতি সামাল দিয়ে ফেলেছেন, এমন একটা জায়গা সেটা। সেইখানে বলেন বলেন, আমি বলতেছি, বলেন। সেইখানে ওরা বলল, সেখানে বলা হয়েছে যে রাজনৈতিক নেতাদের ঐক্যটা দৃশ্যমান হওয়া উচিত। ইউনূস সাহেব বলছেন এটা। আর যে 4টা দল গিয়েছে, তারা সেখানে বলছে হ্যাঁ দৃশ্যমান, আমরা দৃশ্যমান, ফেসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ, এটা আমরা দৃশ্যমান। এবং এই হাসি খুশির ছবিটা আরো বিস্ফোরণ তৈরি করেছে এই কারণে, দেশে যে শোকের আবহ, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমাদের রাজনৈতিক নেতার চেহারায় সেটা কোনো প্রকাশ ছিল না। আচ্ছা ভাই, স্বৈরাচারের সংজ্ঞাটা কি? এই যে তাদের আচরণটা কালকে, সবকিছু অপেক্ষা করা, লাশের উপর দাঁড়িয়ে শরাব পান করা, শরাব বলবো, আমি শরবত বলবো না, এটাকে শরাবই বলবো, এটা হারাম হয়ে গিয়েছে। পান করা, হাসি মুখে হচ্ছে সেই বিমান দুর্ঘটনার কেন্দ্র করে যে অবস্থা সৃষ্টি হয়েছে, তা কিভাবে মোকাবেলা করা যায়, সমাধান কিভাবে করা যায়, সেইখানে ফ্যাসিস্ট, মানে এরা শয়নের স্বপ্নে ফ্যাসিস্ট দেখে। তার মানে তারা নিজেদের আত্মাটাকেই, প্রেতাত্মাকেই তারা, ছায়াটাকেই তারা প্রতিদিন দেখে, কারণ তারা নিজেরাই ফ্যাসিস্ট। ইউনূস নিজে ফ্যাসিস্ট। বিএনপির জনক জিয়াউর রহমান ছিল প্রথম স্বৈরাচার, সামরিক স্বৈরাচার। তারপরে খালেদা জিয়া ছিল নির্বাচিত স্বৈরাচার। আর ইউনূস, আর জামাত ইসলাম তো তার চরিত্রটাই স্বৈরাচারী চরিত্র। সুতরাং তাদের যে এই হাসিটা, এটা তাদের আসলে তাদের ভিতর আসল রূপটা প্রকাশ পেয়েছে। আপনি মনে করেন আজকে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতেন, দেশে থাকতেন, তিনি কি সেই অবস্থায় থাকতেন? উনি, আমরা সবাই জানি, সার্বক্ষণিক যখনই কোনো দুর্ঘটনা হতো উনি নিজে মনিটর করতেন। বন্যা হোক, দুর্ঘটনা, সবকিছু উনি কিন্তু নিজে মনিটর, কোথায় কি লাগবে নিজে মনিটর করতেন। আজকে কি উনি লাশ গুম করতেন? আরে শেখ হাসিনার বিরুদ্ধে তোমরা মানুষ গুমের কিচ্ছা কাহিনী শোনাও, আয়নাগর, নতুন নতুন আয়নাগর আবিষ্কার করো। শেখ হাসিনা তো মানুষ, আর তোমরা কি করছো? লাশ গুম করছো, লাশ। এইখানে লাভটা কি? এরা তো তোমার, এই শিশুরা তো তোমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী না। এই ছাত্রদেরকে আজকে রাস্তায় নামতে বাধ্য করা হলো কেন? একটি এসএসসি পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনি জানেন, এটা হচ্ছে গেটওয়ে টু ইউনিভার্সিটি, অর্থাৎ তার বৃহত্তর পরিবেশে জীবনটাকে চলে নিয়ে যাওয়ার জন্য এসএসসি হচ্ছে গেটওয়ে। এইখান থেকে পার হয়ে এসে যায়। সেই গুরুত্বপূর্ণ পরীক্ষা কোথাকার যার কোনো দায়িত্বে নাই, মাহফুজ একটা পাগল, একটা ভণ্ড, তার ফেসবুক স্ট্যাটাসে ছাত্রদেরকে জানানো হচ্ছে রাত 3টার সময়। এই সময় কি কেউ জেগে থাকে? একমাত্র ডাকাত, চুর, ছিনতাইকারী, মদকুর ছাড়া। আমরা দেখেছি মধ্যরাতে মদকুর, ওই স্বরাষ্ট্র উপদেষ্টার সাংবাদিক সম্মেলন, আমরা আবার দেখলাম 3টার সময় স্ট্যাটাস। পরীক্ষার্থী যারা পরের দিন তার পরীক্ষা, খুব স্বাভাবিক, সে 3টা পর্যন্ত জেগে থাকবে না। সে একজন ভালো মানুষ, একটু কর্মজীবী মানুষ, সে কি 3টা পর্যন্ত সজাগ থাকে? মদকুর, চুর, ডাকাত ছাড়া। এখন বলেন, এখন এইগুলা, এই কার হাতে দেশটা পড়েছে? একটা বিষয় খেয়াল করেন, যারা বৈষম্য বিরোধী বলে, কোটা আন্দোলন সারা দেশটাকে সন্ত্রাসের রাজত্ব কায়েম, সেই ইউনিভার্সিটি, সেই ডাকাত সন্ত্রাসীরা আজকে
এই ছাত্ররা যখন মার খাচ্ছে, আজকে তারা তো দেখতেছি না। ওই এনসি না পথ যে ক্রিমিনাল পার্টি আজকে চাঁদপুরে নাকি পদযাত্রা করতেছে, তাও আবার বাকি রাজনীতি। বিএনপি কি কোন ধরনের লজ্জাশরম নাই, কোন ধরনের লজ্জাশরম নাই। ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, ক্ষমতা কি যেতে পারবে না। একটি দলকে এইভাবে প্রটোকল দিয়ে সরকারি নিরাপত্তা দিয়ে বিএনপি কে দিবে, এটা বিএনপি বুঝে না। এত নির্লজ্জ হয়ে গিয়েছে এইটা কি মানুষ কি এইভাবে এত নির্লজ্জ হতে পারে, এত বেহা হতে পারে? কালকে যারা করলো তা এদের হাতে কি দেশটা নিরাপদ? দেশকে নিরাপদ, জাতিকে নিরাপদ। আর তারা করবে না এই কেন? এই দেশের মুক্তির সাথে, এদেশের মুক্তিযুদ্ধের সাথে, এদেশের জন্মের সাথে, এদের সাথে তো কোনো সম্পর্ক নেই। আমি বলি বিএনপি নেতৃত্ব চলে এসে যান জুয়ার হাতে, এখন যান জুয়ার হাতে। আমাদের দুর্ভাগ্য এই যে বাচ্চা কাচ্চা গুলা যে আজকে রাস্তায়, তাদের যে কষ্টটা, ক্রোধটা, তার পরীক্ষা নিয়ে ছেলে খেলা। কোন একটা এতগুলো রাজনৈতিক দল, তাদের পক্ষে কিন্তু কেউ আসে নাই কিন্তু রাস্তায়। আজকে দেখলাম ঐক্যমত কমিশনের থেকে তিনটি রাজনৈতিক দল, 3 দল ওয়াকআউট করছে এইটা হত্যার প্রতিবাদে। সমকালের সর্বশেষ কারা কারা আমি এখন নিউজটা দেখি নাই। 3 দল, আমার ধারণা এটা হবে হয়তো। আপনি 3 দল আপনি পাবেন কি জানেন? ওই পাবেন হচ্ছে সিপিবি, বাংলাদেশ যাদের কোনো ইয়ে নাই আর কি। তাদের একটা বিষয় আছে, তাদের ছাত্র সংগঠন গুলা যদি করতে পারে, এটা এখন তাদের বিষয়ে নির্ভর করতেছে। এখন তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কে বেশি স্বৈরাচার, কে বেশি, এটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। একমাত্র আমি দেখলাম যে বিষয়টা আনতে চাচ্ছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল চালা, আর কোথাও এই ছাত্রদের সাথে কেউ বের হয়ে আসেনি। এখন আর কারো আসমান কাঁপে না। সেই মহিলাটা কোথায়? এই যে শিশুদেরকে মারা হলো, এই শিশু সন্তানকে এদেরকে মেরে ফেলা হয়েছে, ষড়যন্ত্র মেরে ফেলা হয়েছে। এত নিষ্ঠুর, এত জঘন্য কর্মকাণ্ডের পরেও আজকে সেই আসমান কামানো মহিলা কোথায়? কোথায় ওরা? তাদের অন্তর কাঁদে না? এরা তো মায়ের নামে কলঙ্ক। এরা বিক্রি হয়ে গিয়েছে ডলারের কাছে, এরা বিক্রি হয়ে গিয়েছে। আজকে কোথায় মানবাধিকার কর্মীরা, কোথায় সুশীল সমাজ? আমি বলতে ইচ্ছা, আমি বলে হচ্ছি ফেসবুক একবার, যারা এই বেশ্যারা বিক্রি হয়, যারা স্বাভাবিক বেশ্যারা বিক্রি হয় টাকায়, আর আমাদের সুশীল আর ওই শিক্ষিত বেশ্যারা বিক্রি হয় ডলারে, বুঝছেন? ওরা ডলারের কাছে বিক্রি হয়ে গিয়েছে। ওই সুশীলটা হচ্ছে বেশ্যা, বুঝছেন? আচ্ছা কোথায় এরা? কোন কথা বলতেছে না কেন? আজকে বলবে না, কারণ আমেরিকার ডলার পাবে না। এনজিও চালাইতে ডলার লাগে। দেশটাকে শেষ করে দিয়ে এই কোমল মতি শিশুদের হত্যা, এই যে ওয়াকার, আমার ধারণা হয় ওয়াকারের নিয়ন্ত্রণেই সেনাবাহিনীর উপরে, নতুবা ওয়াকার সবকিছুর পিছনে জড়িত একটা মুনাফা। এই যে সে 5 তারিখে, 4 তারিখে, 5 তারিখে বললো যে সেনাবাহিনী আমরা আপনাদের সকল যানবাহনের নিরাপত্তা নিচ্ছি। আমরা এই যে ওয়াকার বলেছিল যে জনগণের বিরুদ্ধে তারা দাঁড়াবে না, গুলি করবে না। গোপালগঞ্জে কি ঘটলো? কালকে ঢাকায় কি ঘটলো? এখন তুমি ইউনূসের পাহারাদার হইছো, আগের সরকারের। আর কি বলবো, আর আমাদের কপালটাই খারাপ। আমাদের নেতাদের, আমাদের নেতৃত্বের বোধোদয় হয় না এই সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে। পাকিস্তান থেকে শুরু করে, পাকিস্তান আমল থেকে শুরু করে সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে কিন্তু আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। সেনা শাসনের বিরুদ্ধে লড়াই করে কিন্তু আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে। সেই সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে থাকবে। আপনি ওদেরকে যদি সকাল বিকাল পোলাও মাংস খাওয়ান, তারপরে আপনার পক্ষে থাকবে না। এই বাহিনীটা শুরুতেই ভেঙে ফেলা উচিত ছিল স্বাধীনতার পর। সেটা গোপালগঞ্জের সর্বশেষ যে চেহারা আমরা দেখলাম, এর আগে একটা ছেলেকে আমরা দেখেছি যে পাথর দিয়ে মৃত্যু নিশ্চিত করা হচ্ছে। হ্যাঁ, গোপালগঞ্জে অবাক হয়ে দেখলাম আমার বাহিনী পা দিয়ে মৃত্যু নিশ্চিত করে। তার কিরম ভয়াবহ অবস্থা।
এখন আর বুলকার তুর্ক কথা বলে না, জাতিসংঘের কি ওর নামটা কি জানি, গুটারেস না বুটারেস, কথা বলে না। মানবাধিকার কই গেল, মানবাধিকার সংগঠন কই গেল? এই জন্য আমি বলি মানবাধিকার সব ভণ্ডামি রে ভাই। সর্বশেষ মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং এ বলা হয়েছে বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। অভ্যন্তরীণ ব্যাপার, এতদিন সে নির্বাচন মানে কি যে বলবো আর কি। এই জন্য সব জায়গায় ট্রাম্প গুতা খাইতেছে, এই ইউক্রেনে মারি খাইতেছে, ফিলিস্তিনে ইরানের সাথে খাইছে, একটা ধ্বংস হয়ে যাবে এইগুলা। নিজেদের মনে এখন মারামারি করতেছে এখন ইউক্রেন নিয়ে, কে কতটুকু সাহায্য করবে। ট্রাম্প হচ্ছে শুনেন কথা বলে আসছে তো এই করবো সেই করবো, আর ওই শুল্ক দিতেছে না, তার দেশ নিয়েই ব্যস্ত আছে, এখন যেখানে পারে সেইখান দিয়ে নিতে চায়। সুতরাং এদের কথা বলতে ইচ্ছা করে। আপনার পক্ষে আপনার উদ্দেশ্যে একজন বলেছেন, তার নাম রফিকুল ইসলাম ভুইয়া, সুজাত ভাই, ভিক্ষা করা যার অভ্যাস সে তো ভিক্ষা করবে, এতে আবার অবাক হওয়ার কি আছে? রফিক ভাই, আমি বুঝতে পেরেছি ভিক্ষা করা যার স্বভাব, সেই কারণেই ভিক্ষা করতে, রাষ্ট্রীয় ভাবে ভিক্ষা করতে পারছিল না বলেই এই এনজিও, আমরা আপনি খেয়াল করবেন, এনজিও সেই দেশে হয় যে দেশে গরিব বুখা মানুষ বেশি থাকে, এই এদেরকে পুঁজি করে, এদেরকে দেখিয়ে বিদেশ থেকে, কারণ বিদেশে কিছু প্রতিষ্ঠান আছে, কিছু ব্যক্তিগতভাবে আপনি জানেন বাড়ি ভাই, যে তারা প্রতি বছরে কিছু পয়সা চ্যারিটি করে, দান করে বিভিন্ন সংস্থা, ওই পয়সাগুলা এনজিও গুলা নিয়ে এসে, যে আমি ব্রাকের ইতিহাস জানি, ব্রাক কিভাবে সৃষ্টি হয়েছিল। ব্রাক শুরু হয়েছিল 1972 সালে শরণার্থী পুনর্বাসন প্রকল্প দিয়ে আমাদের এলাকায়। সেই ব্রাক আজকে আর সেই পুনর্বাসনের বাপকে এখন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিশাল ব্যবসায়ী প্রতিষ্ঠান। সুতরাং তাদের কারবার হচ্ছে। সুতরাং এই যে এনজিও গুলো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে জোট বেঁধেছিল, কারণ তারা ভিক্ষা করতে পারছিল না, কারণ বাংলাদেশে অভাব ছিল না, খাদ্য সমস্যা ছিল না, মানে একটি সবার মাথা পিছু আয় বাড়ছিল, সবার খাদ্য নিরাপত্তা ছিল, জিনিসপত্রের দাম ছিল, তা মানুষের জীবনযাত্রার মান বাড়ছিল, মানুষ তখন ঋণও নিচ্ছিল না, এই যে ক্ষুদ্র ঋণও নিচ্ছিল না। শুধু মানুষ যত গরিব হবে ক্ষুদ্র ঋণ নিবে, আর দেশ যদি গরিব হয় ভিক্ষার ঝুলি নিয়ে বিভিন্ন দেশে দেশে ঘুরতে পারবে। এখন সেই ঝুলি নিয়ে ঘুরতে ঘুরতে বিশ্বে বাহিরে ভিক্ষা, আপনি ঠিকই বলেছেন, ভিক্ষায় যার কার স্বভাব তাকে সে তো ভিক্ষা করবেই। এখন এমন ভিক্ষা শুরু করেছে যে ওই কয়েকটা 200 বা ছাত্রদের দাবি অনুযায়ী 200, ওদের দাবি অনুযায়ী ধরেন 60, এদের ভরণ পোষণের দায়িত্ব নেবার ক্ষমতা নাই। যদি ক্ষমতাই না থাকে তাইলে গত 11 মাসে কি ছিঁড়তে পেরেছে ইউনুস, কি করেছে, আর জবাবটা আজকে শুনেন। বাড়ি বা ইতিহাস তো আপনি জানেন, এরশাদ 9 বছর, 9 বছর লেগেছে, আওয়ামী লীগকে ফিরে আসতে 21 বছর লেগেছে, এবং আইয়ুব সহ সবাইকে, পাকিস্তানকে সরাতে গিয়ে আমাদেরকে 23-24 বছর আন্দোলন সংগ্রাম করে শেষ পর্যন্ত রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ করতে হয়। সুতরাং এই জাতি, আমরা বাঙালি জাতি তো সংগ্রামী জাতি, লড়াকু জাতি, আমরা আমাদের দাবিগুলো আদায় নিতে চাই, এবং শুরুটা হয় কিন্তু সেই ছাত্রদেরকে নিয়ে। আপনি 69 দেখেন জন আসাদকে যখন গুলি করে মারা হলো, একটা বিস্ফোরণ ঘটে গেল, বিস্ফোরণ। এই যে আজকে মাইলস্টোন থেকে যে বিস্ফোরণটা শুরু হলো, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, বিডিআর, কোন শাসকই কেউ কিন্তু জনরোষকে আটকাতে পারেনি। আমি দিব্যচক্ষে দেখতে পাচ্ছি ইউনুসের পতন ঘন্টা বাজতে শুরু করেছে, বাজবেই। এই আন্দোলন তো থামবে না ভাই, আপনি কদিন থামিয়ে রাখতে পারেন, কিন্তু আপনি গত 12 মাসের ইতিহাস দেখেন, প্রতিদিন না কোনো বিষয় দিয়ে আন্দোলন হয়, কারণ পুরোপুরি অসন্তুষ্ট এদের উপর। এই সরকার ক্ষমতায় যতদিন থাকবে ততই দেশটাকে একেবারে শেষ করে দিয়ে যাবে।
এমনিতে এরা চুক্তি করে এসেছে, দেশটাকে শেষ আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে এসেছে। আর জামাত ইসলাম এই দেশটাকে একটি বর্বর ও কার্যকর রাষ্ট্র প্রমাণ করে তারা প্রমাণ করতে চায়। তার কারণে তারা কিন্তু ভুল স্বীকার করে না, ক্ষমা চায় না ও ৭১-এর ভূমিকার জন্য। তারা প্রমাণ করতে, আমি পরিষ্কার করে বলতে, তারা প্রমাণ করতে চায় এই দেশটি ১৯৭১-এ মুক্তিযুদ্ধ ভুল ছিল। তারা প্রমাণ করতে চায় এই দেশটার জন্মটাই ভুল ছিল। তাই তারা ওই সময় তারা বুঝেছিল এইটা সঠিক পথ না। এটা প্রমাণ করার জন্য তারা সেই ৭২ থেকে মেট্রিকুলাস প্ল্যান করে আসতেছে। এক একজনের এক মেট্রিকুলাস প্ল্যান, নিউজের একটা, বিএনপি, এক একজনের এক এক সমীকরণ আছে, বুঝছেন? আর আপনি যে বাইরের শক্তির কথা বলছেন, বাইরের শক্তির সমর্থনে এই সরকার তা আপনি যে বিলাতে আছেন, বিলাতে এত বড় বড় প্রোটেস্ট আমরা দেখলাম, এত বড় বড় উদ্যোগ দেখলাম। সর্বশেষ গোপালগঞ্জ নিয়ে যখন সবাই ব্যস্ত, তখনও কিন্তু বিলাতে প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামগুলো ফলাফলটা কি? এই প্রোগ্রামগুলোর ফলাফল হচ্ছে -৩০। -৩০ এটা হচ্ছে একটা সব কিছু মানুষের সব। আপনি দেখবেন কিছুদিন যাবত ফেসবুকে ক্ষুব্ধ কর্মীরা, যারা মাঠ কর্মী, তারা কিছু শেখার দিচ্ছে যে টেলিগ্রাম গ্রুপে বলে নেত্রী আপনি হুকুম দেন, কালকেই আমরা শেষ করে দেব। মাঠে নামলে এদেরকে দেখা যায় না। এরা হচ্ছে সেই টেলিগ্রাফ যোদ্ধা, এরা হচ্ছে সেই হাইব্রিড যোদ্ধা। আপনাকে একটু খেয়াল, এই জন্য আমি কয়েকদিন একটা লেখাও লিখেছি যে খেয়াল করতে, যুক্তরাষ্ট্রে অথবা যুক্তরাজ্যে সমাবেশ করে নিজেদের কর্মীদেরকে ডেকে বক্তৃতা দিয়ে মঞ্চ কাঁপিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন আনা যাবে না, এবং সেটা বঙ্গবন্ধু জানতেন। বঙ্গবন্ধু যুক্তরাজ্য আওয়ামী লীগ ৫০-এর দশকের মাঝামাঝি থেকে বঙ্গবন্ধু যুক্তরাজ্যে আসেন। যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর মানুষ কিছু কিছু কমিউনি নেতৃত্বের সাথে বঙ্গবন্ধুর একটি ঘনিষ্ঠ সম্পর্ক গঠিত। তখনও বঙ্গবন্ধু কিন্তু সংগঠনের কথা বলেন। বঙ্গবন্ধু তখনই বলেছেন ৬৯-এ বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে বিলাতে শেখ মুজিব ডিফেন্স ফান্ড করা হয়। সেই ফান্ড করে থমাস উইলিয়াম পিকে দেশে পাঠানো হয় বঙ্গবন্ধুর মামলা লড়ার জন্য। সেই চিন্তা চেতনা থেকে বঙ্গবন্ধু যখন চিন্তা করলেন, এই যে বঙ্গবন্ধু ৬ দফা দিয়ে চিন্তা করেছেন ১ দফার আন্দোলন, যখন স্বাধীনতা সংগ্রামটা শুরু হবে, বঙ্গবন্ধু দূরদর্শী ছিলেন। তখন বহির্বিশ্বে আন্তর্জাতিক জনমত দেশের পক্ষে গঠন করার জন্য এবং মুক্তিযুদ্ধের জন্য আর্থিক সহায়তা, প্রায় ৭০-এর নির্বাচনে প্রবাসীরা যাতে দেশে মানুষকে প্রভাবিত করে নৌকার পক্ষে ভোট দেয়, সেই উদ্দেশ্যে ৬৯-এ যখন বঙ্গবন্ধু কারাগার মুক্ত হওয়ার পরে অক্টোবর ৬৯ বিলেতে আসেন। আসার পর উনি যাদের সাথে ওনার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠছিল, যাদের নেতৃত্বে শেখ মুজিব ডিফেন্স ফান্ড করা হয়েছিল, তাদেরকে পরামর্শ দিয়ে যান একটি আওয়ামী লীগের একটি যুক্তরাজ্য শাখা গঠন করার জন্য। সেইখানে নেতৃত্বে ছিলেন গৌস খান, তৈয়বুর রহমান, তারপরে আরো অনেকেই ছিলেন, হাফিজ মজুরুদ্দিন, অনেক নামটাই মধ্যে আসতে যায়, আব্দুল মান্নান সানুমিয়াকে বঙ্গবন্ধু ৭৩ সালে নবীগঞ্জ আসন থেকে এমপি করেছিলেন, পার্লামেন্ট সদস্য করেছিলেন। এরপরে দেখেন ওই সময়ের ওই মাপের নেতৃত্ব এখন নাই। না, আমি বারবার কথা বলার চেষ্টা করতেছি আমরা এটা। এরপরে আসলে ৭৫-এর পরে প্রথম প্রতিবাদ বিলাতে হয়। এবং আমি কেন বলতেছি যে এইটা কেন প্রবাসী সংগঠন করার পরে প্রথমে ৭৫-এর পরে গোস্বামী নেতৃত্বের প্রতিবাদ হয় এবং এরপরে লবিং করা হয়, এবং প্রথম জনসভা শেখ হাসিনা কিন্তু লন্ডনে। বঙ্গবন্ধু হত্যার আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করা হয়েছিল ১৯৮০-তে থমাস উইলিয়ামের নেতৃত্বে। ওই যে কিউটি, যিনি বঙ্গবন্ধু হত্যা আগরতলা সংগ্রামে বঙ্গবন্ধুর ছিলেন, কৌশলী ছিলেন, এবং ওনাকে চেয়ার করে সর্বইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদ করা হয়েছিল। আমি সংক্ষেপে বলতে, আপনি আবার 1/11-এর সময় দেখেন,
শেখ হাসিনা যাকে নিষেধ করা হলো দেশে দিতে দেবেন, তখনও কিন্তু পার্লামেন্টে বিভিন্ন জায়গায় লবিং করা হয়েছে, যুক্তরাষ্ট্র হয়েছে সব জায়গায়। কিন্তু আজকে আপনি দেখবেন সেই লবিং গুলা নেই, কারণ তাদের এক্সেস নেই ওই জায়গায়। তাদেরকে প্রথম দিকে কোন পাত্তাই দিত আমি যতটুকু জানি, এই না তাদেরকে চেষ্টা করেছে, কম করে নাই। কিন্তু কত গোপালগঞ্জের পর্যটন আন্তর্জাতিক মিডিয়া এই নিউজগুলো ফলাও করে ছাপা হয়, প্রকাশিত হয়, প্রচার হয়, তখন কিন্তু সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু তারা সেই কাজটা কাজে লাগাইতে পারছে না। তারা হল ভাড়া করে মিটিং করে, বিবিসির সামনে প্রতিবাদ করে। এই প্রতিবাদ শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রীদের সবচেয়ে বেশি সংখ্যক সাবেক মন্ত্রী এখন বিলাতে অবস্থান করছে। আরে বা এরা তো তুই ক্যাবিনেটের মেম্বার ছিল, তুই ক্যাবিনেটের মেম্বার, এদের গরিমা কতটুকু, এদের অভিজ্ঞতা কতটুকু? এরা ওই রাস্তায় আন্দোলন করতে কইরা ঘুরে আসলে ঠিক আছে, এইখানে এসে এরা তো ইংলিশে ভালো কথাই বলতে পারবে না। এইটা তাদের উপরে দুষ্টা পায় লাভ নাই। তারা এইখানে মূলত যারা প্রবাসী সংগঠনের দায়িত্বে আছেন, আমি কথা বলছি আমার এক প্রোগ্রামে ডক্টর নুর নবীর সাথে, উনি আক্ষেপ করেন, বলেছে উনি উনার মতো, আপনি তো ডক্টর নুরকে ভালো করেছেন, আমি প্রশ্নগুলো করেছি, আপনি সর্বৈব আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মিন্টু শেখ হাসিনার ওই যে একটা প্রোগ্রাম লাইভ উপস্থাপনা করে, ওইখানে বুঝাচ্ছে আমি সে তার ইউরোপে কি ভূমিকা, নেটোর সামনে অথবা ইউরোপিয়ান ইউনিয়নের কাছে কি ভূমিকা রাখতে পারতেছে, কিছুই রাখতে পারতেছে না। ওইখানে সে লাইভ করতেছে, উপস্থাপনা করতেছে। ওই যে কি একটা নিয়মিত প্রোগ্রাম উনি করেন, ওই যে ভিকটিমদেরকে নিয়ে সেখানে যে প্রোগ্রামটা করেন, দায় মুক্তি। কিন্তু সে ইউরোপিয়ান পার্লামেন্টে অত কোথা কি এমন করেছে দেখলাম, ওই কোথাকার এক বারিশটা, আমি বলবো এটা কোথাকার বারিশটা, আন্তর্জাতিক আদালতে মামলা করতেছে, এই মামলার কোনো বৈধতা নেই, তার অথরিটি নেই। এইগুলো যে সম্পূর্ণ হইলো ভাইরাল কাজগুলো। আপনার থেকে নতুন একটা টার্ম আমরা পেলাম, আমি আজকে স্ট্যাটাস সাংবাদিকতার কথা বলেছি, আজকে আপনি নতুন স্ট্যাটাস দিলেন হচ্ছে টেলিগ্রাম যোদ্ধা। এখন চৌধুরীকে টেলিগ্রাম যোদ্ধাদের কারণে টেলিগ্রাম বক্তা, টেলিগ্রাম যোদ্ধা, এদের উপরেই কিন্তু অনেক কিছু চলে গেছে। আর সমস্যা হচ্ছে টেলিগ্রাম যোদ্ধাদের অনেকে নাম্বার ইউজ করে। শেখ হাসিনা মনে করো দেশ থেকে কথা বলতেছে, বুঝতে পারতেছে। আরেক সমস্যা এই টেলিগ্রামের মধ্যে আবার ওইখানে আবার ঠেলাঠেলি, ওই গ্রুপিং, যে আমাদের গত 15 বছর যে আমাদের ওই যে গ্রুপিং ঠেলা, ওইখানে আবার গ্রুপিং আছে, নিজেদের লোকদেরকে ঢুকায় কানেক্ট করে, বুঝছেন, ওইখানে আবার গ্রুপিং হচ্ছে। এখানে আরেকটা অভিযোগ আসছে সুরত ভাই, শুধু গ্রুপিং না, টেলিগ্রাম গ্রুপ গুলার সংখ্যা বাড়াতে গিয়ে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনের টেলিগ্রাম গ্রুপে চলে গেছে। ওরা এখানে বসে বসে এদের কথাবার্তা শুনে এবং ব্যবস্থা নেয় তারা। হ্যাঁ, এবং ওই যে যেভাবে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপকে এবিউজ করা হচ্ছে, এখন টেলিগ্রাম গ্রুপটাকে, আমি টেলিগ্রাম আগে বুঝতামই না, এবিউজ করে ফেলছে। আরেকটা দেখবেন, ফেসবুকে কিন্তু পোস্ট দেয় না, ওই আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেয়। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে খেয়ে দেখবে, আমি ফেসবুকে পোস্ট দিতে তো কিছু লোক জানতো, এরা টেলিগ্রাম গ্রুপে আমার আচ্ছা হোয়াটসঅ্যাপে পোস্ট দেয়, ফেসবুকে দেয় না। কিন্তু আচ্ছা, আপনি আমারে বলেন ব্রিক লেনে মিটিং করে আওয়ামী লীগ কর্মী, আবার সাধারণ মানুষও আসে না, কিন্তু আমাকে কি বোঝানোর প্রয়োজনটা আছে? আমার কাছে বক্তৃতা করে, এই করেঙ্গা সেই করেঙ্গা, মাসি মারেঙ্গা মশা মারেঙ্গা বললে তো হবে না। আসল কাজেরা কিছুই করতেছে না। এই জন্য ভাইবে জান কেউ আমাকে পছন্দ করে না। আমি কথা বলি তো, কেউ আমাকে পছন্দ করে না, বলতে নেতাদের মধ্যে কেউ আমাকে পছন্দ করে, সামনে সবই ঠিক আছে, কিন্তু 10 জন যদি আমাকে, আমার এই সন্তুষ্টির হচ্ছে 10 জন যদি আমাকে পছন্দ করে, শেষে অন্তর তৈরি করে আমাকে সামনে সালাম দিয়ে পিছনে গালি দেয় না। দরকার নাই সুরত ভাই, পছন্দ করার দরকার নাই। আমরা সবাই কাজ করে খাই, কারোর উপর নির্ভরশীল না। আমরা বিবেকের তাড়নায় চলি, বিবেক যা বলে সেটাই বলি, কে কি বললো না বললো সে দরকার নেই। এখন দেশে কি দেখবেন, আইসিসিতে 2 বার 2টা মামলা হয়েছে। কয়েকদিন আগে একবার স্ট্রাইকে করে আসলেন, ওনার প্রচুর ফলোয়ার্স,
উনার ইতিহাসটা হচ্ছে, ওনার শ্বশুর হচ্ছেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, ওনার শ্বশুর হচ্ছেন ফ্রিডম পার্টির যে মিল্লাত পত্রিকার যে মালিক ছিল ফারুক হচ্ছে তার শ্বশুর। ধরে নিলাম শ্বশুর ফ্রিডম পার্টি বললো কি আমি আওয়ামী লীগ করবো না, অবশ্যই আমি অন্তর দিয়ে আলম করি, কিন্তু এই যে উনি আইসিসিতে গেলেন, সে আইসিসিতে কারা যেতে পারে মামলা করার জন্য? এইটা ধরো ভাই মামলাটা আপনার ওই যে আমরা আপনিও ছিলেন পত্রিকা, আমিও ছিলাম জনমতে, আমরা অনেক লেখা ডাস্টবিনে ফেলে দিতাম, লেখার উপযোগী না, কিন্তু আমি সামনে বলতে পারতেছি না যে এই লেখাটা ছাপতে পারবো না, কারণ সম্পর্কের বিষয় আছে। এইখানে এই যে মামলাগুলো নিয়ে গেলে এগুলো তো আইসিসির ডাস্টবিনে যাবে রে ভাই, এটা কিন্তু লিগ্যাল ওয়েতে হচ্ছে না, ইভেন রাষ্ট্রীয়ভাবে ইউজ করতে পারতেছে না মামলা। এইটা আপনি আইসিসিতে মামলা করতে অনেক প্রসিডিওর। এই যে ইসরায়েলের বিরুদ্ধে মামলা হয়েছিল, তার আগে 5টি দেশ আবেদন, বাংলাদেশ একটি ছিল, আবেদন জানিয়েছিল, তারপরে মামলার তারপরে কিন্তু এটা ফয়সালা হয়নি। এই যে গেল দল বেঁধে মামলা করেছে, এটা মানেটা হইল দেখাইলো যে আমি এই করতেছি সেই করতেছি। এই মামলার হিয়ারিংটা জনগণ জানে না, হিয়ারিং তো হবে না রে ভাই, আমাকে কি বললাম সেই মামলার ওইখানে যেদিন মামলাটা নিয়ে যায় সেটা হিয়ারিং হয়, হিয়ারিং এ কিন্তু কোনো জুরি টুরি কেউ থাকে না, কিন্তু স্টাফ থাকে, ওই অফিসে কিছু স্টাফ থাকে, ওদের উদ্দেশ্যে কিছু বক্তৃতা দেয় অনেকে, একজন এবং ওরা এগুলা নোট টোট নেয় এবং তারা পরে ওরা বলে মামলা হিসেবে গ্রহণ করা হবে কি পরে জানানো হবে, পরে জানায় যে ওদের ব্যক্তিগতভাবে ইমেল করে জানায় সরি আপনি এর মামলা হিসেবে গ্রহণ করা হলো না, এর জন্য কোনো মেরিট নেই এই মামলা, প্রসেস মেনটেন করা নেই। আপনাকে প্রসেস অনুযায়ী যেতে হবে। আমি আগে বললাম না যে প্রসেস করে যখন দেখা গেল একটা লেখা ছাপানো যাবে তখন ছাপানো, এর আগে কি কেউ আপনি বলেছেন কাউকে একজন লেখা নিয়ে গেল, আপনি কি সরাসরি বলেছেন যে ভাই আপনার লেখা ছাপা হবে না? আপনি বললেন নাই রেখে যান আমরা দেখবো, একই জিনিস রে ভাই। এইগুলো ওইগুলো ভাইরাল হওয়ার জন্য, আর এখন একটা ইয়ে হয়েছে যে ভিউ বাড়ানোর জন্য। আপনার বিরুদ্ধে একটা বক্তব্য এসছে, ওনার নাম হচ্ছে এজি মাখান্না MAKHAN, এই যে আছে ওনার বক্তব্য, জনাব সুজাত মনসুর, আপনি সবার সমালোচনা করছেন, কিন্তু আপনি কোথায় কি করেছেন? আমি মোটামুটি রাজনীতির খবর দেখার চেষ্টা করি, কখনো আপনার নাম কোনো ক্রাইসিসে দেখেছি পরে মনে পড়ে না। আর পরে দেখি ইউরোপীয় ইউনিয়নের নজরুল সাহেব যে অনুষ্ঠান পরিচালনা করেন তার নাম হচ্ছে দায়মুক্তি, এই মুহূর্তে এটি অবশ্যই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। ভাই প্রথমত আপনি মনে রাজনীতির খোঁজ খবর রাখেন না, যদি না রাখেন তাইলে আপনি খোঁজ নেবেন 75-এর পরে আমরা কিভাবে ছাত্রলীগকে সংগঠিত করেছিলাম সেই খোঁজটা নিবেন। এবং আমি অনলাইনে সর্বক্ষণিকভাবে সক্রিয়, আমি গত 10 বছরে না হলে বঙ্গবন্ধু পরিবার নিয়ে 10টি কবিতা বই প্রকাশিত হয়েছে আমার, এবং প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যখন প্রতারণা করা হয় তখন আমি বিচারপতি মানিক এদের বিরুদ্ধে কথা বলেছিলাম বলে আওয়ামী লীগ সরকারের সময় আমার বিরুদ্ধে মামলা হয়েছিল। আপনি যদি খোঁজ খবর নেওয়ার খবর নিয়ে দেখবেন, আমরা পারিবারিক ভাবে আমার বড় ভাই থেকে শুরু করে আমরা সবাই মুক্তিযুদ্ধের পক্ষে লড়াই করে যাচ্ছি। আওয়ামী লীগের আমরা কোনোদিন কোনো বেনিফিট নেইনি, আমি কোনো পদ পদবি হোল্ড করি না, আমি আমার নিজের খেয়ে বিদেশে থেকে যতটুকু পারি কাজ করার চেষ্টা করতেছি। আর সুতরাং আপনি কি খোঁজ খবর আমি জানি না, আমি আমার ভিডিও গুলো গিয়ে দেখবেন, আমি আওয়ামী লীগের সময় যেতে পারিনি দেশে, কারণ আমার বিরুদ্ধে বিচারপতি মানিক আমি তার মুখোশ উন্মোচন করেছিলাম বলে আমার বিরুদ্ধে মামলা করেছিল আওয়ামী লীগ আমলে। আমি কিন্তু আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধু কন্যার পক্ষে কথা বলা ছাড়িনি, আমি কথা বলেই যাচ্ছি, এবারও যেতে পারবো না, কারণ আমি অনলাইনে সক্রিয়, কারণ অনলাইনে আওয়ামী লীগের পক্ষে কথা বললে তার বিরুদ্ধে মামলা হবে। আমার সম্পত্তি কুকের নির্দেশ হয়েছিল আওয়ামী লীগ আমলে, আমি দেশে
আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা হয়েছিল আমার নামে, আমি তোয়াক্কাও করিনি, আমি আওয়ামী লীগ গভর্নমেন্ট না। আমি শেষের কথাটা কি বললেন উনি যে দায় মুক্তি, আমি তো ভাই আমি তো অনুষ্ঠান সম্পর্কে গুরুত্ব আমি অস্বীকার করতেছি না, আমি বলতেছি ইতিহাসটাকে জেনে আসুন, প্রবাসী সংগঠনগুলো কি কাজ করেছিল অতীতে, তাদের দায়িত্বটা কি, আমি সেই কথা আমি ইতিহাস থেকে বলতেছি। আমি বলতেছি নজরুল সাহেব করেন, আমি সেটা অস্বীকার করতে, কিন্তু উনি এই যে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি হিসাবে উনি এই ইউরোপিয়ান পার্লামেন্টে অথবা ইউরোপের কোথাও কোন জায়গায় এই যে বাংলাদেশে মেসাকার হচ্ছে, গণহত্যা হচ্ছে, যেভাবে গোপালগঞ্জে অপ্রকাশ্যে গুলি করা হলো, সেইগুলা নিয়ে ওনারা কি ধরনের কার্যকর ভূমিকা রেখেছেন নিজেদের প্রচার করা ছাড়া, আমি সেটাই প্রশ্ন করছি। আমি যদি দায়িত্বশীল, আমি শুরু থেকে এই কথাগুলো বলে আসতেছি, গত বছরের 5ই আগস্টের পর থেকে এই কথাগুলো বলে আসতেছি। সুতরাং আমাকে যদি আমি তো ভাই কোনো দায়িত্বশীল ব্যক্তি না, আমি ব্যক্তি হলে কথাগুলো বলতে পারতাম। আমি শুধু পদ্ধতির কথা বলতেছি, এই যে কাজগুলা, কারণ আমি ইতিহাস থেকে বলতেছি কার্যকর পদ্ধতিটা। সুতরাং আপনি রাজনীতির খবর রাখেন, আমি জানি আপনি সাম্প্রতিককালের খবর, আপনি কোন ভাই বা দাদা গ্রুপের খবর রাখেন, আর ওই ভাইরাল হাইব্রিডদের খবর রাখেন, আসল মানুষের খবর রাখেন না। আপনাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। না যাক, আপনার বক্তব্য পেয়েছি সোহেল ভাই, আমরা শেষ করব। দেশে যে চলমান পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি নিয়ে আপনার উপসংহার বক্তব্য আপনি কি বলবেন? এই যে আমাদের ছেলে পেলে একেবারে নেতৃত্ববিহীন একটা আন্দোলন করছে, আমাদের সন্তানেরা আন্দোলন, প্রথমেই বলি এইভাবে নেতৃত্বহীন আন্দোলন থেকে নেতৃত্ব গড়ে ওঠে। আমি একটা কথা বারবার আমি বলি, এটা আমার বিশ্বাস থেকে, বঙ্গবন্ধুকে অপমান করে এবং বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধকে অপমান করে ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করে, আজ পর্যন্ত কেউ রক্ষা পায়নি। এটা প্রকৃতির বিচার ভাই। আপনি যা বলেন, যা বঙ্গবন্ধুকে অস্বীকার করেছে, যা জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে এই দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, বাঙালি জাতীয়তার বদলে যা বাংলাদেশ জাতীয়তা করতে, অর্থাৎ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চেতনার বিরুদ্ধে দাঁড়াতে চেয়েছিল মুক্তিযোদ্ধা হয়েও জিয়াউর রহমান টিকতে পারেনি। আপনি মুস্তাক বঙ্গবন্ধু হত্যা করে পাগল হয়ে মারা গিয়েছে। আপনি এরশাদ, খালেদা, সবাই বঙ্গবন্ধুকে অপমান করার চেষ্টা করেছে এবং মুক্তিযুদ্ধকে খালেদা জিয়া 30 লক্ষের জায়গায় 3 লাখ বলেছিল, শহীদ হয়েছে। এই গোলাম আজমকে এই দেশে নাগরিকত্ব দিয়েছিল খালেদা জিয়া, আর দেশে আসার পারমিশন দিয়েছিল জিয়াউর রহমান। সব কথা শেষ কথা হচ্ছে আমাদের আবার একদিন আমি বলেছি, আমাদের সেই স্লোগানটা আমার মনে পড়ে যায়, বঙ্গবন্ধুর কবর থেকে আন্দোলনের ডাক এসেছে। গোপালগঞ্জ থেকে যে শুরু হয়েছে অসম্মানের প্রতিরোধ নেওয়া, সেই প্রতিরোধ সারা দেশে একদিন দেখবেন, আজ না হোক কাল না হোক 10 বছর হলেও পরে হলো এর প্রতিশোধ হবে, বিচার হবে। এবং অন্যায় কখনো টিকে থাকতে পারে না। যদি অন্যায় টিকে যায় তাহলে পৃথিবী, প্রকৃতি অসত্য হয়ে যাবে, প্রকৃতির বিচার বলে কিছুই থাকবে না, ন্যায় প্রতিষ্ঠিত হবে। এবং আজকে ধীরে ধীরে প্রমাণিত হচ্ছে, আজকে এই ছাত্রদের মুখে আজকে স্লোগান শুনলাম, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আমরা তোমার সহযাত্রী। এই ছাত্ররাই 1 বছর আগে অন্য স্লোগান দিয়েছিল। সুতরাং বাড়ি ভাই, আমি আশার আলো দেখতে পাচ্ছি, আমি টানেলের শেষে আলোর বর্তিকা দেখতে পাচ্ছি। জয় আমাদের হবেই, জয় সময়ের ব্যাপার মাত্র, এবং নেতৃত্বের বিচক্ষণতা এবং সাহসী কর্মসূচির উপর সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এবং সেই ক্ষেত্রে একমাত্র বঙ্গবন্ধু কন্যাই আমাদের শেষ ভরসা। আর কোন নেতৃত্বের প্রতি সামান্যতম বিশ্বাস নেই, বিশেষ করে গত 15 বছরের চুর প্রজন্ম, চুরদের প্রতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আবার শুভেচ্ছা আপনার দর্শক শ্রোতাদের জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাই ভালো থাকবেন। আমরা বারবার আসবো আপনাদের কাছে, কারণ আমরা একটাই বলেছি, আমাদের শরীরটাই শুধু বাইরে, মনটা দেশে। আমরা আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করছি।